ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন এখন প্রযুক্তিতে বাঁধা এবং সারা পৃথিবীটাই চলছে এই প্রযুক্তির জন্যে। সভ্যতাও এগিয়ে চলেছে, তার সাথে সাথে নতুন নতুনভাবে বিজ্ঞানের উন্নতি এবং প্রযুক্তির উন্নতি ঘটছে। বিভিন্ন ক্ষেত্রেই এই প্রযুক্তির ব্যবহার আজকাল চলে আসছে। আমরা জানি যে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি ক্রমশ আমরা। তো আজকে আমরা আলোচনা করব যে কৃষিতে মহাকাশ প্রযুক্তির ব্যবহার, এটা এই প্রসঙ্গে। কারণ যেমন অন্যান্য আবহাওয়ার ক্ষেত্রেও আমরা আগে থেকে পূর্বাভাস পেতে পারি যে কি হতে চলেছে আবহাওয়া এবং আমরা সাবধানতা অবলম্বন করতে পারি, তেমনি কৃষির ক্ষেত্রেও এই মহাকাশ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারছি যে কি পদ্ধতিতে কৃষি এগোবে, কি ধারায় কৃষি এগোবে। তো সেই প্রসঙ্গে আলোচনার জন্য আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের অধ্যাপক ডক্টর বুদ্ধদেব দুয়ারি। বুদ্ধদা, স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই মহাকাশ প্রযুক্তিটা কি, এটা আমাদের কৃষক বন্ধুদের জন্য একটু আপনি প্রথমে বলুন। মহাকাশ প্রযুক্তিটা সাধারণত কিছুই নয়। ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা জানি যে ভারতবর্ষ বিভিন্ন সময়ে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। সেই কৃত্রিম উপগ্রহগুলি বিভিন্নভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে এবং সেখান থেকে তথ্যগুলি আমরা ব্যবহার করে তার পর্যালোচনা করে প্রাকৃতিক সম্পদ, কৃষি, পরিবেশ এবং বেতার, দূরদর্শন, আবহাওয়া ইত্যাদিতে আমরা এর সুষ্ঠু ব্যবহার করি। তো মহাকাশ প্রযুক্তি মূলত আমি যেটা বললাম যে কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহগুলি যে কৃষির ক্ষেত্রে যেভাবে ব্যবহার করা হয়, প্রধানত দু ধরনের কৃত্রিম উপগ্রহ আছে যেগুলি কৃষির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে এক ধরনের উপগ্রহ আছে যেগুলো 500 থেকে 1600 কিলোমিটার উপরে একটা নির্দিষ্ট জায়গায় থেকে সেটা পৃথিবীর ছবি তুলে সব সময়, সেটা হচ্ছে পোলার অরবিট স্যাটেলাইট বলা হয়। আর কিছু কিছু আছে যেগুলো জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়, যেগুলো 36,000 কিলোমিটার দূরে উচ্চতায় পৃথিবী যে গতিবেগে ঘুরছে সেই গতিবেগে এই উপগ্রহগুলি ঘুরে এবং ক্রমাগত একই জায়গার ছবি তুলে পাঠায় পৃথিবীতে। এখন এগুলো আর কিছুই না, আমরা সাধারণত দেখি যে আমরা কোনো জিনিস যখন দেখি, আমাদের চোখ বা ক্যামেরা যে নীতিতে এই ছবি তোলে উপগ্রহগুলো, সে একই নীতিতে একটা বড় মাপের। তো এখানে আমাদের কৃষির ক্ষেত্রে কি হয় না, আমরা এই যে মহাকাশের যে উপগ্রহগুলির এগুলিকে ব্যবহার করি কিভাবে না, দূর সংবেদনশীল যেটা রিমোট সেন্সিং বলি আমরা, দূর সংবেদন যেটা প্রযুক্তি আছে সেটা। দ্বিতীয় হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেইটা ব্যবহার করি। একটা জিআইএস। এই তিনটি মূলত এই প্রযুক্তির উপরে আমাদের কৃষির বিভিন্নভাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো আমরা পৃথিবীতে বিভিন্ন যে মাটি আছে, জল আছে, গাছপালা আছে, এটার কিছুই না, আমাদের ওই উপগ্রহগুলি থেকে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, যেমন আলোক বা বিভিন্ন তরঙ্গ আসে, সেটি কোনো একটি বস্তুর উপর পড়ে, সেইটা থেকে প্রতিফলিত হয়ে ওই আবার ওখানে ফিরে গিয়ে এই বস্তু বা পদার্থ বা এই গাছপালা এগুলোর মানে আকৃতি প্রকৃতি ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের রঙের এবং বিভিন্ন ধরনের ছবি দেয়। সেই অনুযায়ী তার আকার, আয়তন, পরিধি সব কিছু সেখানে ধরা পড়ে। তো এইটা হচ্ছে এইভাবেই আমাদের এই প্রযুক্তিগুলি কৃষিতে ব্যবহার করা হয়। তো আরেকটা যেটা আমরা জানি যে দূর সংবেদন প্রযুক্তি, মানে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে জিপিএস যেটা আপনি বলছিলেন, এই সবগুলোকে কিভাবে কৃষিক্ষেত্রে, আমরা জানি বর্তমান সরকার এই প্রযুক্তির উপরই নির্ভর করে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এবং সেটার মধ্যে আর কি কি জিনিস আসছে তাহলে? হ্যাঁ, আমাদের এই যে কৃষি প্রযুক্তি যেটা বললাম যে মানে মহাকাশ প্রযুক্তি, তার মধ্যে হচ্ছে যে মহাকাশ প্রযুক্তি যেটা বললাম দূর সংবেদন যেটা প্রযুক্তি, এটাই প্রধানত ব্যবহার করা হয় সব জায়গায়। এখানে প্রথম যে ব্যবহারটা কৃষিক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের মানচিত্রকরণ আর সুষ্ঠু ব্যবহার। প্রাকৃতিক সম্পদের মানচিত্রকরণ মানে হচ্ছে আমাদের পৃথিবীতে যে কি পরিমাণ জল আছে, কি পরিমাণ বন এলাকা আছে, কি পরিমাণ গাছপালা আছে, কি পরিমাণ জীববৈচিত্র্য আছে, সেগুলো সব বিভিন্ন ছবি পাই আমরা। সেই ছবি অনুযায়ী তার বিস্তার, তার এলাকা, তার পরিমাণ, সংখ্যা, অনেক সময় সেই সবগুলো আমরা তার একটা ম্যাপিং বা মানচিত্রকরণ করতে পারি এবং তার একটা সুষ্ঠু ব্যবহার করতে পারি। এবং আজকালকার যুগে চাষি বন্ধুদের মনে রাখতে হবে যে আমরা যুগ যুগ ধরে
বংশ পরম্পরায় যে প্রযুক্তিগুলি পেয়েছি আমরা, সেগুলোর সাথে উন্নত পদ্ধতি এবং এই ধরনের এই যে দূর সংবেদন প্রযুক্তি, এই যে অত্যাধুনিক প্রযুক্তি, এগুলো সবগুলোকে ব্যবহার করে তবেই কৃষি কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে উন্নতির দিকে যাবে। আর দ্বিতীয় যেটা বলবো যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে কৃষি জমি ব্যবহারের মানচিত্রকরণ। মানে জেলাভিত্তিক আমি যেমন ধরুন আজকে বীরভূম জেলা বা মুর্শিদাবাদ জেলার যদি কথা বলি, তাহলে মোট যে এলাকা আছে তার কতটা কৃষি জমির মধ্যে পড়ছে, কতটা পতির জমি পড়ে আছে, এবং সেটা জেলাভিত্তিক মানচিত্রকরণ করতে পারি। সেখানে কৃষি জমি কী করে কোন কোন জায়গায় এলাকা বাড়ানো যেতে পারে, সেটা কিন্তু আমাদের এই দূর সংবেদনশীল প্রযুক্তির সাহায্যে সম্ভব। 3 নম্বর যেটা করতে পারি, ভূমি ও জল সম্পদের সর্বেক্ষণ, চিহ্নিতকরণ আর সঠিক ব্যবহার। মানে আমাদের যে জল সম্পদ আছে পৃথিবী পৃষ্ঠে এবং ভূগর্ভস্থ যে জল, সেটা কিন্তু আমরা এই দূর সংবেদনশীল প্রযুক্তির সাহায্যে আজকে বীরভূম জেলায় কোন জায়গায় কোন পুকুরে কতটা এলাকায় জল আছে সেটা কিন্তু যে কোনো চাষি বন্ধু মানে কম্পিউটারে একটু করলেই পেয়ে যাবেন। কিন্তু সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে পরিকল্পনা করতে পারবো যে আমরা কোন এলাকায় কতটা ফসল লাগাতে পারবো, কোন সময়ে মানে কতটা জীবনদায়ী জল লাগবে, জীবনদায়ী জল দিতে পারবো, সেই অনুযায়ী আমি পরিকল্পনা করতে পারবো। মানে সেচের ব্যবহারটা তার মানে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, মানে সুষ্ঠু জল সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারবো। 4 নম্বর যেটা হচ্ছে বিভিন্ন ফসলের এলাকার বিশ্লেষণ করতে পারবো। মানে কোন ফসল কতটা এলাকায় লাগানো হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই অনুযায়ী আমি বুঝতে পারবো যে জাতীয় স্তরে বা আমার রাজ্য স্তরে যে কতটা এলাকায় কোন ফসলের অন্তর্ভুক্ত আছে আর কি। যেন এর মধ্যে প্রধান কিছু ফসলের এলাকা এখন অবধি চিহ্নিত করা সম্ভব হচ্ছে, যেমন ধান, পাট, জোয়ার, আখ, তৈলবীজ, চীনাবাদাম ইত্যাদি। এই ফসলগুলো কতটা কি জমি লাগানো মানে কতটা এলাকায় হয়ে আছে, এটা কিন্তু আমরা আজকে জানতে পারবো। তাহলে তো এরমও হতে পারে যে ধরুন একসাথে প্রচুর ধান চাষ হচ্ছে, সেটার হয়তো প্রয়োজন একটু কম আছে, সেখানে হয়তো আলু চাষ করলে ভালো হলো, সেটাও তো একটা পুরো পরিকল্পনাটা করা যাবে অবশ্যই। কারণ একই জমিতে আমি ওই মানচিত্র থেকে পেয়ে যাব যে এই জায়গাগুলোতে ক্রমাগত বছরের পর বছর ধান লাগানো হয়েছে। সেক্ষেত্রে যে কোনো উঁচু বা মাঝারি জমিগুলোতে আমি বলতে পারি ভুট্টা বা এখানে চীনাবাদাম বা অড়হর লাগানোর জন্য বলা যেতে পারে যে কোন কোন জায়গায় কতটা এলাকাতে ফসলটাকে অন্য ফসলে রূপান্তরিত করা যাবে চাষের ক্ষেত্রে। তারপর ধরুন কোনো একটা অঞ্চলে হয়তো খুব বেশি পরিমাণে ধসা লেগেছে, সেটাও কি ধরা যাবে কোনো একটা? হ্যাঁ, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ যে রোগ পোকা কোন জায়গায় কতটা লেগেছে এটা বুঝতে পারা যাবে। কারণ হচ্ছে যে আমি ধরছি খয়রাসোল, বীরভূম জেলার খয়রাসোল ব্লকে বিভিন্ন জায়গায় গ্রামে ধসার আক্রমণ হয়েছে। সেখানে এই যে দূর সংবেদন প্রযুক্তির সাহায্যে আমরা ওখানে মানচিত্রটা পেয়ে যাব এবং কতটা এলাকা আলু লাগিয়েছে তার মধ্যে কতটা এলাকা রোগগ্রস্ত হয়েছে সঙ্গে সঙ্গে জানতে পারবো। সেই অনুযায়ী কত পরিমাণ রোগনাশক মানে ওষুধ লাগবে, সেখানে সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে আমরা কত তাড়াতাড়ি চাষি ব্যবস্থা নিতে পারে সেটা আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করতে পারি। তাছাড়া যে খরা বা বন্যা, কতটা এলাকা বন্যা প্লাবিত হয়ে আছে সেটা আমি বুঝতে পারবো। সেই বছর পর বছর যদি একই জায়গায় বন্যা হয় তাহলে সেটা খরা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করতে পারবো। বন্যার জল নেমে গেলে সেখানে ফসলটা ডুবে গেছিলো যে ফসল, সেই ফসলটা এখন আছে কি না বা সেটা আর হবে না, পরবর্তী ফসল খুব তাড়াতাড়ি কীভাবে সেখানে বীজ পাঠিয়ে দেওয়া যায়। যেমন আমি বলছি বর্ষাকালে বন্যার জল নেমে যাওয়ার সাথে সাথে ধানটা যদি নষ্ট হয়ে যায় সেখানে কি করে পরবর্তী ফসল তরিয়া বা পরের দিকে কলাই টলাই কী করে বীজগুলো সেখানে সরবরাহ করা যায় তাড়াতাড়ি। এই যে একটা পুরো ব্যবস্থাপনা, এটা কিন্তু খুব সহজ হয়ে উঠেছে আজকালকার যুগে। আচ্ছা, সাম্প্রতিক যে জলবায়ু পরিবর্তনের কথা আমরা সবসময় বলছি এবং শুনছি যে মানে কোনো আগে থেকে প্রেডিক্টই করা যাচ্ছে না কি হতে চলেছে, তো সেটা কি কোনোভাবে এই যে দূর সংবেদন প্রযুক্তির মাধ্যমে জানা সম্ভব হবে? এটা তো অবশ্যই সম্ভব। কারণ হচ্ছে আমাদের এটা ক্রমাগত যদি বছরের পর বছর আমরা যদি নিতে থাকি এই ছবি বা আমরা পেতে থাকি, তাহলে দেখবো যে আমাদের যে প্রাকৃতিক ঝর্ণাগুলো, নদী, এগুলো সব আস্তে আস্তে শুকিয়ে গেছে কোন জায়গায় সেটা বুঝতে পারবো। বিভিন্ন যে উপকূলবর্তী অঞ্চল সেখানে সমুদ্রের উচ্চতাটা, জলটা কতটা বেড়ে গেছে, সেই জায়গাগুলো লবণাক্ত এলাকা হয়ে গেছে এবং অন্য কোনো জায়গা যদি বরফ ঢাকা ছিল সেই বরফ ঢাকা কতটা কমে গেছে সেটা জানতে পারবো। এবং কিছু কিছু ফসল যেগুলো মানে হচ্ছে না, হয়তো পরিবর্তনের জন্য কিছু আগে হতো সেই জায়গায় এখন আর চাষ হচ্ছে না শুধুমাত্র পরিবর্তনের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য, এইসব জিনিসগুলো সত্যি মানে অবশ্যই ভালোভাবেই জানা যাবে। আর আরেকটা কথা আমি বলবো, জিপিএসটা আপনি বলছিলেন, এটাও একটা খুব কোন জায়গায় কৃষি সবচেয়ে মানে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ব্যবহার করা যায়? জিপিএস এর সবচেয়ে ব্যবহার যেটা হচ্ছে এখনকার যুগে আমরা একটা কথা বলছি প্রিসিশন এগ্রিকালচার,
মানে আমরা অহেতুক নাইট্রোজেন সার বা অন্য সার যেখানে যথেষ্ট পরিমাণ সমানভাবে না দিয়ে একটা জমিতে যেখানে বড় জমি হলে বা ছোট জমি হলেও এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তারতম্য আছে। তাহলে এই প্রযুক্তিটা এমন একটা প্রযুক্তি যেখানে কম নাইট্রোজেন আছে সেখানে বেশি দিতে হবে, যেখানে বেশি নাইট্রোজেন আছে সেখানে কম দিতে হবে। এটা কিন্তু জিপিএসের মাধ্যমে সম্ভব, মানে কখন দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে এবং ঠিক কিভাবে দিতে হবে, কোন জায়গায় দিতে হবে, এইটা এই জিপিএসের মাধ্যমে সম্ভব। জিপিএসের মাধ্যমে এটার মানচিত্রকরণ করা যায়, অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা করা যায়। এবং আমরা যখন কোনো একটা জায়গায় সর্বেক্ষণ করছি, ধরুন আগাছা সর্বেক্ষণ করছি একটা জেলায়, সেখানে কোন ব্লকে কোন জায়গায় প্রধান প্রধান ফসলের যে আগাছাগুলো আছে সেগুলো আমরা লিখছি, তার সাথে মানে রেকর্ড করছি, তার সাথে জিপিএস পয়েন্টগুলো নিচ্ছি, মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা কত। সেখানে আমরা ভবিষ্যতে বলতে পারবো, ওর থেকে ম্যাপিং করে নিতে পারবো, মানচিত্রকরণ করতে পারবো যে কোন জায়গায় কী কী আগাছা আছে। যে কোনো প্রাকৃতিক সম্পদ শুধুমাত্র আছে বললে হবে না, কোন জায়গায় আছে সেটা গুরুত্বপূর্ণ, যাতে করে 8 বছর 10 বছর পরে গিয়ে আমি সেই জায়গায় পৌঁছতে পারি এবং সেই অনুযায়ী আমি সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারি। যেমন আমি 5টা গুরুত্বপূর্ণ আগাছা এখানে আছে, সেই জিপিএস পয়েন্ট দেখে ঠিক করলাম, সেখানে গিয়ে আগাছানাশক ওষুধ আমি সঙ্গে সঙ্গে সরবরাহ করতে পারি। সুতরাং জিপিএসের এই প্রিসিশন এগ্রিকালচার এবং কৃষির ক্ষেত্রে সর্বেক্ষণ এইসবের ক্ষেত্রে খুবই ব্যবহার মানে আছে এখানে আর কি। তো এই দূর সংবেদন প্রযুক্তির কথা যেটা বারবার বলা হচ্ছে, সেটা সীমাবদ্ধতা নিশ্চয়ই কিছু একটা থাকবে, সেটা কোন জায়গাটাতে? সীমাবদ্ধতা তো সব থাকবেই। এখানে বিশেষত পুরো ভারতে, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কৃষি জমির যে আকার আয়তন খুব ছোট জমি, সেখানে খুব ছোট জমি বিভিন্ন সময়ে বিভিন্ন জন, কেউ আজকে ফসল লাগাচ্ছে, কেউ 10 দিন পর ফসল লাগাচ্ছে, সুতরাং একসাথে পুরো চিত্রটা ঠিক পাওয়া যাবে না। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একই বলবো, যেমন যেখানে ক্যানেলের জল সরবরাহ করা হয়, যে সমস্ত ধান লাগানো হয় সেখানে একই ব্যাপার। ক্যানেলের জলটা সাধারণত ওই মানচিত্র থেকে করা হয়, যে সময় ঠিক সংকটময় মুহূর্ত জলের জন্য সেই সময় জলটা ছাড়া হয়। কিন্তু চাষি বন্ধুরা একসঙ্গে সব জিনিসটা করেন না, একসঙ্গে লাগান না, সুতরাং বিভিন্ন দশাতে থাকে বিভিন্ন ফসল, বিভিন্ন জমিগুলো, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে ধরুন গম, তারপরে জব, এগুলো একই ধরনের দেখতে, এগুলো আলাদা কোনো ছবি পাওয়া যাবে না, একই রকমের ছবি মনে হবে। আর তৃতীয় হচ্ছে যে মিশ্র চাষ যখন করব আমি, তখন কিন্তু আলাদা করতে পারবো না। চতুর্থ হচ্ছে যেমন ধরুন আগাছা, আমি জানতে চাইছি যে কতটা আগাছা হয়ে আছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে জানা যাবে না, 1 মাসের পর জানা যাবে যে এটা ঘাস না এটা ফসল, কারণ ঘাসও উদ্ভিদ আর আগাছা উদ্ভিদ আর ফসলও উদ্ভিদ, সুতরাং আলাদা আলাদা কোনো ছবি প্রথম অবস্থায় পাওয়া যাবে না। আর বর্ষাকালে সাধারণত মেঘ থাকে, সেই মেঘের জন্য কিন্তু পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে না। এই সমস্ত কতগুলো সীমাবদ্ধতা আছে। তো আমার যেটা মানে শেষের দিকে এসে গেছি, মানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কৃষক বন্ধুরা কিভাবে এতে উপকৃত হবেন এবং তাদের ভূমিকাটাই, কৃষক বন্ধুদের আমি একটা কথাই বলছি যে আপনাদের খুবই উচ্ছ্বসিত হওয়ার কারণ আছে যে আজকাল আপনাদের নিজেদের প্রযুক্তি তো আছেই, তার সাথে আস্তে আস্তে এই যে অত্যাধুনিক পদ্ধতি, এটা হয়তো এমন দিন আসছে কিছুদিনের মধ্যেই, আপনি জমিতে মোবাইলে ফটো তুললেন, আপনার কি হয়ে গেছে সেটা সঙ্গে সঙ্গে লোড করলেন, সঙ্গে সঙ্গে তার উত্তর পেয়ে যাবেন এবং সেভাবেই ভবিষ্যতে কৃষি আরও উন্নত হবে এবং আমাদের সমাজ আরও অগ্রগতির দিকে যাবে আমার মনে হয়, এই যে মহাকাশ প্রযুক্তি কৃষিক্ষেত্রে ব্যবহার করে। বুদ্ধদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের খুব সুন্দর আলোচনা উপহার দিলেন বুদ্ধদেব দুয়ারি। মহাকাশ প্রযুক্তির ব্যবহার কৃষিতে, এই বিষয়টা হয়ে আসছে অনেকদিন থেকে, কিন্তু তার আরও উন্নতি ঘটানো হচ্ছে এবং কৃষক বন্ধুদের সাথে যাতে ডাইরেক্টলি আমরা যোগাযোগ করতে পারি এবং তারা যাতে তাদের সমস্যাটা আমাদেরকে একেবারে মহাকাশ প্রযুক্তির মাধ্যমে জানাতে পারেন, অর্থাৎ লেনদেনের একটা ব্যাপার হচ্ছে এখানে, তাদের সমস্যাটা আমরা জানছি এবং তাদেরকেও আমাদের কি অবস্থা, সেই তার জমির বা তার জলের সীমার কি অবস্থা, সমস্তটা তাদেরকে কতটা সার দিতে হবে, কতটা পরিমাণ ক্ষতি হলে কি পরিমাণ সার দিতে হবে, সবটা কিন্তু আমরা একটা জায়গায় বেঁধে ফেলতে পারছি। তো এটা নিশ্চয়ই সভ্যতার উন্নতির লক্ষণ এবং প্রযুক্তির এই উন্নতি কিন্তু সভ্যতার সোপান তৈরি করবে। আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। 20 জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা
+27°C, মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 21শে জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33°C, সর্বনিম্ন 27°C, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 22শে জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C, সর্বনিম্ন তাপমাত্রা 26°C, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 23শে জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C, সর্বনিম্ন 26°C, মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 24শে জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33°C, সর্বনিম্ন 26°C, মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সবশেষে 25শে জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33°C, সর্বনিম্ন 26°C, মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-551-এ যোগাযোগ করুন। ধান গম নয়, এখন বিকল্প চাষের মাধ্যমে অতিরিক্ত আয়ের সন্ধান করে চাষকে লাভজনক করতে এগিয়ে এসেছেন চাষি বন্ধুরা। নতুন নতুন লাভজনক চাষের মাধ্যমে এলাকার গতানুগতিক চাষের মানচিত্রে অন্য ছবি তুলে ধরেছেন তারা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অজয় নদের ধারে চাষের ক্ষেত্রে বিকল্প পথ খুঁজে লাভের মুখ দেখেছেন বড় শিমুলিয়া গ্রামের গোপীনাথ দাস। ধান কেটে ওই জমিকে পুনরায় চাষের উপযোগী করে গড়ে তুলে সেখানে ভুট্টা চাষ করে লাভের মুখ দেখেছেন। প্রথমে 1.5 বিঘা জমিতে চাষ করে বিঘা প্রতি 40 কিলো ডিএপি ও 15 কিলো পটাশ এবং অন্য সার মিশিয়ে মাটি তৈরি করে লাঙল চালিয়ে 22 ইঞ্চি অন্তর এক একটি লাইন করে তাতে 6 ইঞ্চি অন্তর এক একটি ভুট্টার বীজ পুঁতে নিয়মিত ও পরিমাণ মতো জল দিয়ে 11 দিনের মাথায় গাছ বেরিয়ে আসে। এরপর 40 দিনের মাথায় প্রথম জলসেচ ব্যবহার করে বিঘা প্রতি 20 কিলো ইউরিয়া প্রয়োগ করা হয়। এভাবে মোট 3 বার জলসেচ দেবার পর বীজ পোঁতার 110 দিনের মাথায় ফসল পাওয়া যায়। 1.5 বিঘা জমি আছে, আমি এখানে স্বর্ণ ধান কেটে জমি রোটার দিয়ে চাষ করে সার ছড়িয়ে মানে বিঘা প্রতি আপনার 40 কেজি হারে ডিএপি এবং 15 কেজি হারে পটাশ আর তার সাথে মাটির পোকানাশকের জন্য ক্লোরপাইরিফস পরিমাণ মতো দিয়ে রোটার দিয়ে চাষ দেওয়ার পরে লাঙল দিয়ে ভিলি কাটা হয়েছে 22 ইঞ্চি অন্তর সারি করা হয়েছে। এবার নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার জন্য ড্রেন করা হয়েছিল। তারপরে এবারে বিন করেছি একটা কাঠের, সেই বিন দিয়ে ছিদ্র করে করে 6 ইঞ্চি অন্তর একটা করে বীজ ফেলার ব্যবস্থা করা হয়েছে। দিয়ে সেটা দেখা গেছে যে 10-11 দিনের মধ্যে চারা মোটামুটি সব বেরিয়ে গেছে, কারণ একটা হালকা বৃষ্টি হয়েছিল এবছর, সুবিধা হয়েছিল আমার ওটাই। প্রথম জল সেচ দিই মোটামুটি আপনার 40 দিনের মাথায়, 40-45 দিন হবে। তার সাথে 20 কেজি হারে বিঘা প্রতি ইউরিয়া দিয়ে এইভাবে মোটামুটি 3টে জল সেচ দেওয়া হয়েছে। তারপরে এই গত বর্ষায় আমার সুবিধা হয়েছে। এবারে গাছের এই অবস্থা। জানুয়ারি মাসের প্রথমে ভুট্টার বীজ রোপণ করলে গ্রীষ্মের সময়ে খুব সহজেই ফসলকে বাজারজাত করা সম্ভব। 1.5 বিঘা জমিতে প্রায় 15,000 ভুট্টা গাছ লাগানো সম্ভব। আনুমানিক সর্বমোট খরচ পড়ে 4.5 থেকে 5,000 টাকা। প্রতি গাছে সর্বনিম্ন 2টি করে ভুট্টা ধরলে 15,000 গাছে 30,000 ভুট্টা পাওয়া যাবে। স্থানীয় বাজারে সেই ফসল পাইকারি হারে সর্বনিম্ন 2 টাকা দরে বিক্রি হলে কৃষকের হাতে আসে 60,000 টাকা, যা অন্য ফসলের থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবেই মুনাফাও বেশি।
ভুট্টার একটা নিজস্ব চাহিদা বাজারে থাকার জন্য এই ফসল সহজেই বিক্রি হয়ে যায়। কৃষকদের তাই ফসল বিক্রি না হওয়ার কোনো ভয় থাকে না এবং চাহিদার তুলনায় যোগান কম থাকায় ভালো দামও পান কৃষক। এখন এখানে 15,000 গাছ আছে, যদি একটা করে ফলন দেয় তাহলে 15,000, এবার যদি দুটো করে গাছ প্রতি ফলন দেয় তাহলে 30,000। কমপক্ষে যদি আমি 1 থেকে 2 টাকা পিস পাই তাহলে সেটা 60,000 টাকার কাছাকাছি যাবে, যেটা অন্য ফসল এই বছরের তুলনায় তো অনেক লাভজনক। নতুন নতুন ধরনের চাষ করতে গোপীনাথ দাসের উৎসাহ খুবই। এই ভুট্টা চাষ করার আগে কলা চাষ করেও এলাকায় নজর কেড়েছেন। প্রায় বছর 2 আগে বেড়াতে গিয়ে এক ভালো জাতের কলার সন্ধান পেয়ে 200টি চারাগাছ কিনে আনেন এবং 2 বিঘা জমিতে চাষ করেন। সেই সময় অন্য কৃষক বন্ধুরা হাসাহাসি করলেও তিনি সেই বিকল্প চাষ করে শুধু যে বিপুল পরিমাণে লাভের মুখ দেখেছিলেন তাই নয়, ওই অঞ্চলে এক নতুন চাষের শুরু করেছিলেন। আলু বা ধান চাষ করে যা না লাভ হয় তার থেকে অনেক বেশি লাভ বিকল্প চাষে, তা সে কলা হোক বা ভুট্টা। আমি একটা নতুন চাষ সবসময় ভালোবাসি। আমি আজ থেকে 2 বছর আগে কলা চাষ শুরু করেছি। 22 কলা বলে একটা, আমি বেড়াতে গিয়েছি এক জায়গায় শান্তিপুর, সেখানে গিয়ে আমার খুব পছন্দ হয়েছে, যে সেখান থেকে আমি প্রথমে 200 চারা নিয়ে এসেছিলাম। তা লোকে অনেক হাসাহাসি করেছিল কি হবে আমাদের এই রাঢ় অঞ্চলে। তা আমি তাতেও ভালো আছি, যদিও আমার 10 কাঠা জায়গা একটা বালি জায়গা ছিল, ভেঙে দিতে হয়েছে, কিন্তু তাতেও আমি ভালো আছি অন্য এই আলু চাষ বা ধান চাষ থেকে। বিকল্প চাষের অধিক মুনাফা গোপীনাথ দাসকে শুধু যে অর্থনৈতিকভাবে বলিষ্ঠ করেছে তাই নয়, তাকে আরও নতুন নতুন বিকল্প চাষ করার সাহস এবং আরও বেশি অর্থনৈতিক স্বাবলম্বী হবার প্রেরণা দিয়েছে, যা সব কৃষকদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখন সময় পরিস্থিতি যা বলছে তাতে সবাই একরকম চাষ করলে তো চলবে না, একটু তো পাল্টাতে হবে, তাতে আর্থিক অবস্থা নিশ্চয়ই ভালো থাকবে। রুক্ষতার মাঝে সবুজের সমারোহের আয়োজন মহিলা স্বনির্ভর দলের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে উৎপাদিত পুষ্টিকর সামগ্রীকে মিড ডে মিলের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দেওয়া। সম্প্রতি বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে জাতীয় উদ্যান বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে মহিলা স্বনির্ভর দলের সদস্যদের এই বিষয়ে প্রশিক্ষিত করা হলো। অনুষ্ঠানে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় উদ্যান বিভাগের কৃষি বিজ্ঞানীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বীরভূম জেলার রাজনগর এলাকা পরিবেশগতভাবে অত্যন্ত রুক্ষ, অধিকাংশ জমি অনাবাদি। জাতীয় উদ্যান বিভাগের উদ্যোগে সেই জমিতেই বিকল্প এক চাষ করতে চলেছেন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা। এই রাজনগর ব্লকের 50 একর জায়গায় সজনে চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ওই এলাকার জমি রুক্ষতা যেমন কমবে, সেভাবেই মহিলা স্বনির্ভর দলের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এ বিষয়ে আমাদের জানান উপকৃষি অধিকর্তা উদ্যান বিভাগ বীরভূম ডক্টর সজলেন্দু শীট। কিন্তু আজকের মিটিংয়ের বিশেষ তাৎপর্য, আমরা স্বয়ম্বর গোষ্ঠী এসএইচজি গ্রুপ মহিলা তাদেরকে দিয়েই আজকে আমরা প্রশিক্ষণটা করছি। মূলত ওনারাই যে পাইলট প্রজেক্টটা নেওয়া হয়েছে, যে সজনে চাষের উপরে আমরা 50 একর জায়গা রাজনগর ব্লক চন্দ্রপুর জিপি হরিরামপুর গ্রাম পঞ্চায়েতে, মেনলি ওনারাই হচ্ছে সিডিং টু হারভেস্ট, পুরোটা ওনারাই হাতে নাতে শিখিয়ে আমাদের করাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরও বিশেষ কিছু ব্যক্তি থাকবেন, তারা যাতে ট্রেনিংটা ইকুইপড হয়ে পরপর যত আমরা প্রসারতা লাভ করব, তারা এই প্রশিক্ষণটা তারা আবার মাস্টার ট্রেনার হয়ে গিয়ে ওখানে মাস্টার ট্রেন করবে। আর সজনে চাষের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ব্যাপারটা কি? সজনে চাষের প্রক্রিয়াকরণ, সজনে চাষটা যে উদ্দেশ্য আমরা করেছি, আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাল নিউট্রিশন, বিশেষ করে আদিবাসী এবং তপশিলি জাতিভুক্ত যে ব্যক্তিদের মধ্যে বা পরিবারের মধ্যে প্রচণ্ড রকম দেখা যাচ্ছে যে ম্যাল নিউট্রিশনে ভুগছে, প্রচণ্ড ডেফিসিয়েন্সি নিউট্রিয়েন্ট।
তো সেখান থেকে রিসেন্ট ফাইন্ডিংস এসছে, বা আমরা যখন পড়েছিলাম তখন জেনেছিলাম যে সজনে পাতার মতো লিফি ভেজিটেবলস আর পৃথিবীতে কোনো নেই, এত গুণাগুণ সমৃদ্ধ। অন্যান্য শাক যা বলেন, পালং বলেন, নোটে বলেন, থানকুনি বলেন, কলমি শাক বলেন, তার থেকেও এটা খুব নিউট্রিটিভ ভ্যালু। এখন আমরা যে নিয়েছি মেন প্রক্রিয়াকরণটা হবে ওই পাতা থেকে আমরা গুঁড়ো ডাস্ট পাউডার তৈরি করব, মোরিঙ্গা পাউডার। এই পাতা থেকে মোরিঙ্গা পাউডার তৈরি করব, মুখে বলে দিলাম খুব সহজ ব্যাপার, কিন্তু ততটা সহজ নয়, একটা কঠিন কাজ। কোন পাতা তুলবে, একটা গাছের কত বছর বয়সের পাতা তুলবে, কোন পাতা তুলবে, সেই পাতাগুলো তুলে তাকে সানড্রাই অথবা ডিহাইড্রেশনের মাধ্যমে আমরা শুষ্কতা করে নেব। শুষ্ক করার পর হ্যান্ড ড্রাই অথবা হামাদিস্তার যে বড় টাইপ সেটা দিয়ে আমরা গুঁড়ো করব। গুঁড়ো করে আমাদের যে যে মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে অল ওভার বীরভূমের যতগুলো মিড ডে মিল চলছে, সেই মিড ডে মিলের ওই ভাতের সঙ্গে হতে পারে, তরকারির সঙ্গে হতে পারে, ডালের সঙ্গে হতে পারে, সব কিছুর সঙ্গে মিশিয়ে আমরা ওটা পরিবেশন করব। তার খাদ্য গুণাগুণ কী কী আছে? খাদ্য গুণাগুণ বলতে আপনাকে যদি বলতে লাগে যে একটা 4টে ডিমের যদি আপনার যা ভ্যালু, ওটার ভ্যালু তাই। আপনি যদি 250 ml দুধ খান, তার থেকে ওটা 2 থেকে 3 গ্রাম পাউডারের ভ্যালু এক। আপনি যদি 4টে অরেঞ্জ খান, তার থেকে ওটা 1 চামচ খেলেই আপনার, ওর গুণাগুণের শেষ নেই। এত উনি প্রোটিনিয়াস এবং এত বাই প্রোডাক্ট হয়ে গেছে, শুধু ডাস্ট নয়, আজকের আপনার হয়েছে সজনে পাউডার, সজনে পেস্ট, সজনে অয়েল। সজনে অয়েলটা যেটা হচ্ছে একটা মাথার চুলের জন্য এসছে এবং বডি মাসের জন্য এসছে। বডি মাসের জন্য যারা নিউট্রিটিভ, এতে গা ফেটে যায়, গা ফেটে রক্ত পড়ে, শীতকালে তাদের স্কিন ঠিক থাকে না, তার জন্য অয়েল বেরিয়ে গেছে। তার লাইভ অয়েল বলে নামে বাজারে এসছে, এবং এটা আমরা আগামী দিনে একটা বড় ধরনের আমরাই প্রসেসিং ইউনিট করব, যদি ওনারা খুব বড়োভাবে চাষটাকে বাড়িয়ে ফেলে। র মেটেরিয়ালস পেলে প্রসেসিং করতে কোনো অসুবিধা নেই, প্রক্রিয়াকরণ করতে অসুবিধা নেই। বাজার কেমন আছে? বাজার ভালো। এমনি লিড বাজার যদি না পায়, সজনের যে সারা বছরের যে বাজার, এটা আমরা হারভেস্ট স্টেজের নিয়ে এসেছি। এটা কচি অবস্থা যখন প্যালেটেবল থাকবে এবং তখন নিউট্রিটিভ ভ্যালু এর অনেক বেশি, তখন যদি ওরা বাজারে বিক্রি করে থ্রু আউট দি ইয়ার 100 টাকার কমে ওরা কোনোদিনই পাইকারি দাম পাবে না। আমরা এখন 12 টাকা শো বা 15 টাকা শো কিনছি বাইরে, কিন্তু ওনারা যদি সারা বছর এটাকে করতে পারেন, ইয়ার রাউন্ড 80 to 100 রুপিস ওরা পাবেই পার কেজি পাইকারি দিতে। কৃষি বিজ্ঞানীরা বলেছেন যে সজনে পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর পদার্থ, যে পুষ্টি বাচ্চাদের অত্যন্ত প্রয়োজন। তাই ওই বিশাল এলাকায় বেড়ে ওঠা সজনে গাছ থেকে পাওয়া পাতাকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে উৎপাদন করা হবে শিশুদের প্রয়োজনীয় ওই পুষ্টিকর খাবার। জেলার প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে জেলার প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে এই সামগ্রী। মিড ডে মিলে তা ব্যবহারের ফলে প্রয়োজনীয় পুষ্টি পাবে শিশুরা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে মহিলা স্বনির্ভর দলের সদস্যরা। রুক্ষ জমি পাবে সবুজের ছোঁয়া। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।